দৃষ্টির আড়ালেতে আবার সবাইকে স্বাগত। আশা করি আমাদের প্রথম পর্ব আপনাদের ভালো লেগেছে, যেখানে আমরা জন্মদাগ আর দ্য হোয়াইট ক্রো কেস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কথা দিয়েছিলাম পরের পর্বে এমন একটি কেস নিয়ে আসব যাকে পশ্চিমা বিশ্বে পুনর্জন্ম গবেষণার সবচেয়ে শক্তিশালী বা অকাট্য প্রমাণ হিসাবে গণ্য করা হয়। হ্যাঁ, আজ আমরা সেই জেমস লাইনিংয়ের অবিশ্বাস্য ঘটনাটির গভীরে যাব। আর এই কেসটা কিন্তু অন্য অনেক কেসের চেয়ে আলাদা। এর তদন্তকারী কোনো প্যারানর্মাল গবেষক ছিলেন না। তাই নাকি? তাহলে কে ছিলেন? ছিলেন ছেলেটির নিজের বাবা, যিনি নিজেই ছিলেন একজন কট্টর অবিশ্বাসী। ও, মানে তার উদ্দেশ্য ছিল ঘটনাটাকে ভুল প্রমাণ করা। একদম। আর এই কারণেই তার খুঁজে পাওয়া প্রমাণগুলো এত বেশি শক্তিশালী। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন এই কেস ফাইলটা খোলা যাক। গল্পের শুরুটা হয় লুইজিয়ানার এক সাধারণ পরিবারে, জেমস লাইনিংয়ের নামে মাত্র 2 বছর বয়সী একটি শিশু। হ্যাঁ, আর তার বাবা মা ব্রুস এবং অ্যান্ড্রু হঠাৎ করে এক অদ্ভুত এবং বেশ ভীতিকর সমস্যার মুখে পড়েন। কিরকম সমস্যা? সমস্যাটা শুরু হয় দুঃস্বপ্ন দিয়ে। তবে এগুলো সাধারণ দুঃস্বপ্ন ছিল না। প্রতি রাতে ছোট্ট জেমস ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। চিৎকার করত? সে তার পা দুটো দিয়ে অনবরত সিলিংয়ের দিকে লাথি মারত আর এমনভাবে আর্তনাদ করত যা শুনে গায়ে কাটা দেয়। বলতোটা কি? তার একটাই কথা ছিল, প্লেন ক্র্যাশ, আগুন লেগেছে, ছোট্ট মানুষটা বেরোতে পারছে না। ভাবা যায়, একটা 2 বছরের বাচ্চা যার যুদ্ধ বা প্লেন দুর্ঘটনা সম্পর্কে কোনো ধারণাই থাকার কথা না। ঠিক। ওর বাবা মা প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণ কোনো দুঃস্বপ্ন, কিন্তু ঘটনাটা সপ্তাহে 3-4 বার ঘটতে শুরু করল। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে তার আন্টি ঘটনাটাকে বর্ণনা করেছেন যেন কেউ তার জীবনের জন্য লড়াই করছে। বাবা মায়ের তো দিশেহারা হয়ে যাওয়ার কথা। একদম। তারা বুঝতেই পারছিলেন না এর কারণ কি। কিন্তু দুঃস্বপ্নের বাইরেও জেমস এমন সব তথ্য দিতে শুরু করে যা তার বয়সের কোনো শিশুর পক্ষে জানা একেবারেই অসম্ভব। আচ্ছা, এখান থেকেই তাহলে তদন্তে শুরু? হ্যাঁ, এখান থেকেই। কি ধরনের তথ্য? মানে দুঃস্বপ্নের কথা তো বুঝলাম, কিন্তু এর বাইরেও কিছু বলো। হ্যাঁ, আর সেই তথ্যগুলোই এই কেসের মূল ভিত্তি। যেমন ধরুন, একদিন ওর মা ওকে একটা খেলনা প্লেন কিনে দেন। প্লেনটার নিচে একটা বোমার মতো দেখতে কিছু একটা লাগানো ছিল। জেমস প্লেনটা দেখেই তার মাকে শুধরে দিয়ে বলে, এটা বোমা নয়, এটা ড্রপ ট্যাঙ্ক। 1 মিনিট, কি বললো? ড্রপ ট্যাঙ্ক? হ্যাঁ, ড্রপ ট্যাঙ্ক। একটা 2 বছরের বাচ্চার মুখে এই শব্দ? আমার তো মনে হয় বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষও এই শব্দটার সাথে পরিচিত নন। এটা ঠিক কি? ঠিক এখানেই তো বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ড্রপ ট্যাঙ্ক হলো প্লেনের ডানার নিচে লাগানো অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক। ও আচ্ছা। লম্বা দূরত্বের ফ্লাইটের জন্য এটা ব্যবহার করা হয় এবং খালি হয়ে গেলে পাইলট সেটা প্লেন থেকে ফেলে দিতে পারেন। এটা খুবই নির্দিষ্ট একটা মিলিটারি টার্ম। ও বিশ্বাস্য। একটা শিশুর পক্ষে এটা জানা তো প্রায় অসম্ভব। ওর বাবা মা কসম খেয়ে বলেছেন যে তারা নিজেরাও এই শব্দটা আগে শোনেননি। আচ্ছা, এটা তো গেল একটা ঘটনা। এরপর সে তার খেলনা প্লেনগুলোকে নিয়ে অদ্ভুত সব কাজ করত। সে প্লেনগুলোকে বারবার কফি টেবিলে আছড়ে পেত আর বলতো, প্লেন ক্র্যাশ অন ফায়ার। মানে দুর্ঘটনাটার পুনরাবৃত্তি করত? হ্যাঁ, তার বাবা মায়ের কফি টেবিলটা নাকি আছড়ে দাগে ভর্তি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, একদিন তার বাবা তাকে জিজ্ঞেস করেন প্লেনটা কোন মডেলের ছিল। জেমস স্পষ্ট উত্তর দেয়, কর্সিয়ার। কর্সেয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিখ্যাত ফাইটার প্লেন। হ্যাঁ, সেই ভট F4U কর্সিয়ার, যার ডানাগুলো অদ্ভুতভাবে বাঁকানো থাকত। এই পর্যায়ে তো বাবা মায়ের মনে খটকা লাগারই কথা। অবশ্যই, তারা বুঝতে পারছিলেন যে এটা সাধারণ কোনো কল্পনা নয়। এরপর সে আরও 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়। কি তথ্য? সে বলে যে সে একটা নৌকা থেকে উড়াল দিত, যার নাম ছিল নাটোমা। নাটোমা? হ্যাঁ, এবং তার এক বন্ধুর নাম ছিল জ্যাক লারসেন। বাহ, এখন আমাদের হাতে কয়েকটা নির্দিষ্ট ক্লু আছে। কর্সিয়ার প্লেন, নাটোমা নামের একটা নৌকা, আর জ্যাক লারসেন নামে একজন বন্ধু। ঠিক তাই। আর এই সব শুনেই ব্রুসের, ওর বাবার মাথায় হাত পড়ার মতো অবস্থা। তার মানসিক অবস্থাটা কি ছিল তখন? দেখুন, ব্রুস নিজে একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন এবং পুনর্জন্মের ধারণাকে খাঁটি বাজে কথা বা পিওর ভ্যালনি বলে মনে করতেন। ও, তাহলে তো তার জন্য এটা মেনে নেওয়া আরো কঠিন। তিনি একদিকে ছেলের জন্য চিন্তিত, অন্যদিকে নিজের বিশ্বাসের সাথে লড়াই করছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বাবা মা হয়তো নিজের অজান্তেই তাকে এসব তথ্য দিয়ে থাকতে পারেন।
হয়তো টিভিতে কোনো বিশ্বযুদ্ধের ডকুমেন্টারি চলছিল। এমনটা তো হতেই পারে। সেখান থেকে শিশুটি কিছু শব্দ শুনে নিয়েছে। ব্রুসও নিজেও ঠিক এই ভেবেছিলেন। তিনি ঠিক করেন ছেলের এই কল্পনাকে ভুল প্রমাণ করবেন। তিনি কোমর বেঁধে গবেষণা শুরু করেন। মানে তিনি নিজেই ডিটেকটিভ হয়ে গেলেন? একদম। তার ধারণা ছিল ইন্টারনেটে খুঁজে কিছুই পাওয়া যাবে না এবং তিনি প্রমাণ করে দেবেন যে পুরোটাই জেমসের কল্পনা। আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়, তাই না? ঠিক তাই। তিনি প্রথমে ইন্টারনেটে নাটুমা নামটি দিয়ে সার্চ করেন আর অবাক হয়ে আবিষ্কার করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর সত্যি একটি এসকর্ট ক্যারিয়ার ছিল। সত্যি ছিল? হ্যাঁ, যার নাম ছিল ইউএসএস নাটুমা বে। এসকর্ট ক্যারিয়ার মানে তো ছোটখাটো একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, তাই না? হ্যাঁ, যা মূল যুদ্ধজাহাজগুলোকে পাহারা দিত। ব্রুস যখন এই তথ্যটা খুঁজে পান, তার পায়ের তলার মাটি সরে যায়। আমি কল্পনা করতে পারছি। তিনি 2000 সালের 27শে আগস্ট এই তথ্য প্রিন্ট করে রাখেন। এই প্রিন্ট আউটটা পরবর্তীতে এই কেসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। কেন? কারণ এটি প্রমাণ করে যে জেমস হিউস্টনকে শনাক্ত করার অনেক আগেই জেমস এই নামটি বলেছিল। আচ্ছা, তার মানে প্রথম ক্লুটা মিলে গেল। এরপর তিনি জ্যাক লারসনকে খুঁজতে শুরু করেন। হ্যাঁ, আর এই খোঁজটা ছিল আরও কঠিন। কেন? কারণ তিনি ধরে নিয়েছিলেন জ্যাক লারসন হয়তো যুদ্ধে মারা গেছেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার II ডেটাবেজে শুধু নিহত সৈনিকদের তথ্যই থাকত। ও, অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন যে নাটোমা বে জাহাজে সত্যিই জ্যাক লারসন নামে একজন পাইলট ছিলেন এবং তিনি যুদ্ধে মারা যাননি, বেঁচে ফিরেছিলেন। বেঁচে ফিরেছিলেন? তাহলে তো তার সাথে কথা বলা সম্ভব। হ্যাঁ, ব্রুস তাকে খুঁজে বের করেন, ফোন করেন। জ্যাক লারসন নিশ্চিত করেন যে তিনি নাটোমা বেতে ছিলেন এবং কার্সিয়ার প্লেন চালাতেন। ভাবুন একবার ব্রুসের মানসিক অবস্থা। যে মানুষটা সবকিছু ভুল প্রমাণ করতে চেয়েছিলেন, তার সামনে তার নিজের ছেলের কথাই এক এক করে সত্যি হয়ে যাচ্ছে। ব্রুসের সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হতে থাকে। তিনি বুঝতে পারছিলেন যে তার ছেলে যা বলছে তা মহজ কল্পনা নয়, এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর তিনি কি করলেন? এরপর তিনি যা করলেন তাতে এই কেসের সবচেয়ে বড় সত্যটা বেরিয়ে আসে। তিনি নাটোমা বে জাহাজের প্রাক্তন সৈনিকদের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে গিয়ে নিশ্চয়ই আরও কিছু জানতে পারেন। হ্যাঁ, সেখানে গিয়ে তিনি এমন এক তথ্য জানতে পারেন যা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। কি সেই তথ্য? তিনি জানতে পারেন যে আয়োজিমার যুদ্ধে নাটোমা বে থেকে মাত্র একজন পাইলটই নিহত হয়েছিলেন। মাত্র একজন? আর তার নাম? তার নাম ছিল জেমস হিউস্টন জুনিয়র। বয়স মাত্র 21 বছর। এক মিনিট, তার নামও জেমস? হ্যাঁ, তার নামও ছিল জেমস। এটা তো অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, সব তথ্য যেন এক এক করে মিলে যেতে শুরু করলো। ছোট জেমস সবসময় বলতো যে প্লেনের ভেতর যে ছোট্ট মানুষটা আটকা পড়েছে সে হলো জেমস। হ্যাঁ। তার বাবা মা যখন তাকে জিজ্ঞেস করে সেই পাইলটটার নাম কি ছিল, সে বলতো আমি। এরপর আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কি? জেমস যখন ছবি আঁকত তখন সে তার আঁকার ছবির নিচে সই করত জেমস 3 লিখে। জেমস 3? এর মানে কি? তার বাবা মাও অবাক হয়ে তাকে এর কারণ জিজ্ঞাসা করেন। সে সহজভাবে উত্তর দেয়, কারণ আমি তৃতীয় জেমস। তৃতীয় জেমস? ব্যাপারটা হলো নিহত পাইলটের নাম ছিল জেমস হিউস্টন জুনিয়র, অর্থাৎ দ্বিতীয় জেমস। তাহলে জেমস লাইনিঙ্গার হলো তৃতীয় জেমস। হুম। একটা ছোট বাচ্চার পক্ষে ব্যাপারটা বোঝা আমার মাথা কাজ করছে না। কিন্তু সবচেয়ে বড় প্রমাণটা, মানে যাকে বলে স্মোকিং গান, সেটা তখনও বাকি ছিল। এর পরেও কিছু বাকি ছিল? হ্যাঁ, ছোট জেমস সবসময় দুঃস্বপ্নে বলতো তার প্লেনটিতে আগুন লেগে গিয়েছিল এবং সে তার বাবাকে জানায় যে প্লেনটি জাপানিদের গুলিতে বিধ্বস্ত হয়েছিল এবং গুলিটা সোজা ইঞ্জিনে লেগেছিল। আচ্ছা, কিন্তু অফিশিয়াল রিপোর্টে তো অন্য কিছু বলা ছিল, তাই না? একদম ঠিক। অফিশিয়াল রিপোর্টে বলা হয়েছিল যে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, তারা শুধু দেখেছিল যে তার প্লেনটা হঠাৎ করে সমুদ্রে পড়ে যাচ্ছে। তাহলে তো জেমসের কথা ভুল প্রমাণিত হওয়ার কথা। ব্রুসও তাই ভেবেছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি চিচিজিমা দ্বীপের উপর, যেখানে হিউস্টনের প্লেন ক্র্যাশ করেছিল, সেই এলাকার যুদ্ধ নিয়ে একটি ওয়েবসাইটে হিউস্টনের ঘটনাটা পোস্ট করেন। কয়েক মাস পর অন্য একটি জাহাজ ইউএসএস সার্জন বে এর একজন ভেটারেন পাইলট তাকে ফোন করেন। অন্য জাহাজের একজন পাইলট? হ্যাঁ, তিনি জানান যে তিনি সেদিন ওই আক্রমণে অংশ নিয়েছিলেন এবং নিজের চোখে দেখেছিলেন
যে নাটোমা বে থেকে আসা একটি কর্সিয়ার প্লেনের নাকে অর্থাৎ ঠিক ইঞ্জিনের মাঝখানে সরাসরি জাপানিদের গুলি লেগেছিল, তার মানে একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেল। যার কথা অফিসিয়াল রিপোর্টে ছিল না। শুধু একজন নয়, ব্রুস পরে আরও 3 জন প্রত্যক্ষদর্শীকে খুঁজে বের করেন যারা ঘটনাটি দেখেছিলেন। 3 জন? তাদের মধ্যে একজন, রবার্ট গ্রিনওয়াল্ড, তো এও বলেন যে গুলি লাগার ঠিক আগের মুহূর্তে হিউস্টনের সাথে তার চোখাচোখি হয়েছিল এবং সাথে সাথেই প্লেনটি আগুনে ছেয়ে যায়। এই তথ্যটা এটা তো শুধু সেই আক্রমণে অংশ নেওয়া কয়েকজন পাইলট ছাড়া আর কারো জানার কথা না। ঠিক তাই। তাহলে একবার পুরো ঘটনাটা এক জায়গায় করা যাক। একটা 2 বছরের শিশু, যে কিনা কোনোদিন যুদ্ধ দেখেনি, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নির্দিষ্ট জাহাজের নাম, সেই জাহাজের একজন পাইলটের নাম, প্লেনের সঠিক মডেল, প্লেনের একটি বিশেষ যন্ত্রাংশের নাম এবং সেই জাহাজের একমাত্র নিহত পাইলটের নাম ও তার মৃত্যুর সঠিক কারণ, যা কিনা অফিসিয়াল রিপোর্টেও ছিল না, সেই সব তথ্য দিচ্ছে। এর কোনো সহজ ব্যাখ্যা নেই। পরিসংখ্যানগতভাবে এর সম্ভাবনা তো প্রায় শূন্য। একদম। জেমস লাইনিঙ্গারের ঘটনাটি আমাদের এমন এক বাস্তবতার সামনে দাঁড় করায় যা আমাদের সাধারণ জ্ঞান এবং যুক্তির সীমানা ছাড়িয়ে যায়। এই কেসের সবচেয়ে শক্তিশালী দিকটা হলো এর তদন্ত প্রক্রিয়া। একজন সন্দিহান বাবার অক্লান্ত পরিশ্রম, যিনি চেয়েছিলেন ছেলের কথাকে ভুল প্রমাণ করতে। তিনি শেষে এমন সব প্রমাণ জোগাড় করলেন যা তার নিজের বিশ্বাসকেই বদলে দিল। এই পর্বে আমরা যুদ্ধের ভয়াবহ স্মৃতি আর এক পাইলটের ফিরে আসার গল্প শুনলাম আয়োজিমার যুদ্ধক্ষেত্র থেকে। আমরা পরের পর্বে যাব সম্পূর্ণ ভিন্ন এক জগতে। হ্যাঁ, জাকজমক আর খ্যাতির দুনিয়ায়, অর্থাৎ হলিউডে। আমাদের তৃতীয় পর্বের বিষয় রূপালী পর্দার প্রেতাত্মা। আমরা রায়ান হ্যামন্ডসের ঘটনাটি তুলে ধরব। একবিংশ শতাব্দীর এক শিশু যে একদিন 1930-এর দশকের একটি সিনেমার পোস্টারের দিকে আঙ্গুল তুলে তার মাপে বলেছিল, মা, ওই লোকটা আমি। এবং শুধু তাই নয়, সে এমন সব তথ্য দিতে শুরু করেছিল যা হলিউডের ইতিহাসবিদদেরও চমকে দিয়েছিল। সেই অবিশ্বাস্য গল্প শোনার জন্য অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। শুনতে থাকুন দৃষ্টির আড়ালে।